ভোরের শান্ত আকাশ, স্নিগ্ধ বাতাস, পাখিদের কলতান, সব মিলিয়ে এ যেন এক অসাধারণ অনুভূতি, যা কিনা এক কথায় বলে প্রকাশ করা যায় না। তো যাই হোক, সকাল 10:30টার দিকে আমাদের বাড়ির সবাই রওনা হয়ে গিয়েছে। কোথায় যাচ্ছে? ত্যাগের মহিমায় উজ্জীবিত ঈদ উল আজহার আমেজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য আল্লাহর নামে নিজের পছন্দের পশু কোরবান করতে হবে। সেই পশুটা তো কিনতে হবে, তাই না? আর তাই কোরবানি ঈদের আমেজ পার্ট 2 নিয়ে আপনাদের সবাইকে সাথে করে নিয়ে চলে এলাম আমি গরুর হাটে। একদম দেখে শুনে নিজের পছন্দসই একটা গরু কিনব এবং সেটাকে তারপর আদর যত্ন করে আল্লাহ তাআলার নামে কোরবান করে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই কোরবানিতে যারাই কোরবানি দিচ্ছেন সবার কোরবানি কবুল করে নেক, আমিন। তো চলেন গরুর হাটে একটু ঘুরে ঘুরে দেখি। মাশাআল্লাহ, কত বড় বড় গরু, তাই না? দেখতে কি ভালো লাগে। যেদিকে তাকাই সেদিকেই শুধু গরু আর গরু। ওই যে আমার ছেলে ওখানে দাঁড়িয়ে ডাকছে সবাইকে। আপনাদের কি মনে হচ্ছে আমি গরু হাটে গিয়েছি? মোটেও কিন্তু তা না, আমি জীবনেও কখনো গরু হাটে যাইনি। এই ক্লিপগুলো আমার ছোট ছেলে আমাকে শ্যুট করে এনে দিয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো আমরা গরু কিনে নিয়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের লোকজন সবাই গরু নিয়ে একসাথে আসছে, গিয়েছে একসাথে, আসলো একসাথে। আর আমার কাছে কি ভালো লাগে জানেন? গরু নিয়ে আসার পরে এই পিচি পিচি বাচ্চাগুলো যখন দৌড়ঝাঁপ করে গরু দেখার জন্য আসে, আবার গরুর সামনে থেকে দৌড় দিয়ে ভয়ে পালিয়ে যায়, এই ব্যাপারগুলো আমি বেশ এনজয় করি। তাই আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত এগুলো দেখি। অবশেষে আমাদের গরু গলিতে ঢোকানো হলো। কোরবানি ঈদের সময় যতক্ষণ পর্যন্ত গরু আমাদের বাড়িতে না আসলো ততক্ষণ কি আসলে ঈদের আমেজ জমে ওঠে? কারোই জমে উঠবে না, শুধু আমার কেন। যখন বাড়িতে গরু আসে, যারাই কোরবানি করছেন তাদের কথা বলছি, তখনই কিন্তু সেই ঈদের আমেজটা একদম জমে ওঠে। মনে হচ্ছে যে না, কোরবানি ঈদের আমেজ জমে উঠেছে। কি বলেন আপনারা সবাই? তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের কোরবানির গরু কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আসিফের মাঝে চলে এসেছে, রাখালের গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করেছে, এখনও বিদায় নিয়ে চলে গেল। তো এই যে এখন গোসল করানো হচ্ছে। আমার ছেলেরা, বললাম না কোরবানির ঈদ আসলে আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার ছেলেরা একদম পুরো রাখাল হয়ে যায়। বলল এগুলোই তো মজা, এগুলো যদি না করি তাহলে কি হলো? তাহলে কিসের কোরবানি? নিজের পশুটাকে নিজের হাতে লালন পালন করব। একদিনই সময় পাই বা 2 দিন, এই 2 দিনে ওদেরকে মন প্রাণ জুড়ে একদম আদর করব, লালন পালন করব। তারপরেই তো মায়া জন্মাবে, আর তারপরে তো আল্লাহ তাআলার নামে আমরা এই পশুটাকে কোরবানি করব, তাই না? এরই মাঝে আমি রান্নাবাড়া কমপ্লিট করে ফেলেছিলাম আর সবাই খেতে বসে পড়েছে। ও হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ছেলে আরিয়ান, ও হাটে গিয়েছিল, ও ওদের সাথে খেয়ে নিল। আমি রাত থেকে ভিডিওটি আবার শুরু করলাম। রেদনের বাবা কোল্ড ড্রিঙ্কস আর কিছু বোরহানি নিয়ে এসেছিল, এগুলো আমি এখন গুছিয়ে রাখছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোরাই শাহিন ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। রাতে আমি আর ভিডিওটি কন্টিনিউ করিনি, একদম ঈদের দিন সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এদিকে আমার ছেলেরা নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছে এবং কোলাকুলিও করে নিল। বড় ভাই তার দায়িত্ব পালন করলো, কারণ ছোটটা নতুন পাঞ্জাবির বোতাম লাগাতে গেলে অনেক বেশি দেরি করে। আর কোলাকুলি করলো আর বলল যে আয় ভাই একবার কোলাকুলি করে নেই, কারণ কোরবানি ঈদে নামাজ পড়ে এসে কোলাকুলির সময় পাওয়া যায় না, গরু নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়। আর যদি সময় থাকে পরবর্তীতে আরও একবার কোলাকুলি করে নিব। গুড আইডিয়া, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। যাই হোক, এলাকার হালচাল একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, গরুগুলোকে গোসল করিয়ে এখানে হচ্ছে গিয়ে সব বেঁধে রেখেছে।
এদিকে আমি চলে এলাম টুকটাক কিছু কাজ এগিয়ে রাখার জন্য। তো রাতের বেলা আমি একটা পুডিং বানিয়েছিলাম, তো পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটা এখন একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। আর কোরবানি ঈদের সময় আমি অনেক বেশি ডেজার্ট কখনোই করি না, 2 রকম আইটেম করে রাখি। গেস্ট আসা যাওয়ার উপরে থাকে, আমরাও ব্যস্ত থাকি, ওনারাও ব্যস্ত থাকে, তবে হেভি খাবার খাওয়ার না সময় হয় না, তখন কি করি একটু ডেজার্টটা সামনে দেয় যে এটা একটু মুখে দিয়ে যান, তো কম সময়ে ঝটপট করে খেয়ে নিতে পারে। কারণ কোরবানি ঈদের সময় সময়ের অনেক বেশি মূল্য থাকে, কাজের এতটাই চাপ থাকে যে কেউ চায় না তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময়ও অযথাই নষ্ট হোক। কি ঠিক বললাম তো? আমার লাচ্ছার সময় ভিজানো হয়ে গেল। আর এদিকে আমি অনেক রকমের মশলা একসাথে করে হালকা একটু ভেজে নিলাম একটা স্পেশাল গরু মাংসের মশলা বানানোর জন্য। তারপর চলে এলাম আমি সোজা বারান্দায়, কারণ আমাদের সবাই নামাজ কালাম পড়ে চলে এসেছে। আর এখন আমাদের গরু নিয়ে যাওয়া হচ্ছে কোরবানির উদ্দেশ্যে। প্রতি বছর কোরবানি ঈদের সময় যখন এই যে গরু কোরবানির সময়টা আসে, তখন আমি মনে মনে একটা কথা চিন্তা করি, জানেন, যে সত্যি যদি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার প্রিয় পুত্রকে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কোরবানি করে ফেলতেন, আল্লাহ যদি সেই কোরবানি কবুল করে নিতেন, যদি দুম্বা সময় মতো না পাঠাতেন, তাহলে আমাদের কি হতো? প্রতি বছর নিজের নারী ছেঁড়া ধন কলিজার টুকরাকে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কিন্তু আমাদের কোরবানি করতে হতো। তো এদিক থেকে চিন্তা করতে গেলে দেখেন আল্লাহ তাআলার কত বড় রহমত তার বান্দার উপরে। তাই তো তিনি যথাসময়ে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন এবং আমাদের উপরে দয়া করেছিলেন। মহান আল্লাহ তাআলার দরবারে এর জন্য কোটি কোটি শুকরিয়া। যত শুকরিয়া আদায় করি ততই যেন কম হয়ে যায়। যাই হোক, এইদিকে কিন্তু আমাদের গরু কোরবানি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করে নেক, আমিন। যাই হোক, আমি তো ঘরে চলে এসেছি, এদিকে তাওহিদাও চলে এসেছে। আমার সেই যে ভাজা মশলাটা সেটা গুঁড়ো করছে শিলপাটায়। তো এই বছর আমার খুব ইচ্ছে ছিল যে ঈদের দিন সকালে ফ্রেশ ফ্রেশ মশলা বানাবো এবং সেটা দিয়ে আমি মাংস রান্না করব। প্রতিবার আমি আগেই বানিয়ে ফেলি, কিন্তু এবার আমার এটাই ইচ্ছে ছিল। 1 সপ্তাহ কিংবা 10-12 দিন আগে যদি মশলাটা বানানো হয়, এতদিনে কিন্তু ফ্লেভারে কিছুটা ঘাটতি এসেই যায়। আর একদম ফ্রেশ ফ্রেশ মশলাটা যখন বানানো হয় তখন এটার ফ্লেভারটাও একদম কড়াকড়ি থাকে, আর তরকারিতে দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এখন খিচুড়ির চালটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। এর মাঝে আমি দেখতে চলে এলাম, যেটা আমাদের কাজ, ওকে ঝুঁকি মারা, গরুর কতদূর কি হলো। তো দেখলাম যে গরুর চামড়া ছাড়ানো হচ্ছে। আর এই যে আশেপাশে রক্তাক্ত অবস্থা, এটা তো আমি সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাই, কারণ আমার কাছে যেটা দেখতে খুব খারাপ লাগে আপনাদেরকেও আমি সেটা দেখাই না। এইদিকে আমার বড় ছেলে চলে এসেছে হালকা কিছু নাস্তা খাওয়ার জন্য, ওকে দিয়ে দিলাম। আর তাওহিদাকে বললাম যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কেটে রাখো, কারণ কাজের চাপ যখন বেড়ে যাবে তখন এইসব পেঁয়াজ কাটার ঝামেলায় কিন্তু পড়া যাবে না। ও হাসছে। আর আমার খিচুড়িটা কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে, এই যে দেখেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি আর ছোলার ডাল। খিচুড়িতে আমাকে ছোলার ডাল দিতেই হবে, তা না হলে আমার কাছে একদম ভালো লাগে না। আর ঈদের দিনের খিচুড়িটা আমি সবসময় স্পেশাল করে রান্না করি, ঘর ভর্তি মানুষ থাকে, সবাই মিলে হই হই রই রই করে খাওয়া দাওয়া করি। আর সেই খিচুড়ি যদি স্পেশাল না হয় তাহলে কি হলো? স্পেশাল খিচুড়িতে আমার স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু গরুর মাংসের পাশাপাশি খিচুড়িতেও দেওয়া যায়, টেস্ট কিন্তু দারুণ আসে, ট্রাই করে দেখতে পারেন। নিচ থেকে ওপর পর্যন্ত ওলট পালট করে ভালো মতো নেড়ে দিচ্ছি। আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে এটাকে আমি চুলা কমিয়ে দমে বসিয়ে রেখে দিব। ব্যাস হয়ে গেল। আবার আমি বারান্দায় চলে এসেছি। কোরবানির ঈদের সময় না আমি একটু উকিঝুঁকি বেশি মারি, কাজের ফাঁকে ফাঁকে এসে উকি মেরে দেখি আশেপাশের কি অবস্থা, আর আমাদের গরুটার কতদূর কি হলো, কাজ কি হয়ে এসেছে নাকি আরও সময় লাগবে। আমি জানি আমার মতো এরকম আমার ভিউয়ার্সরাও কিন্তু এই দৃশ্য দেখতে খুব পছন্দ করেন, তাই না? যাই হোক, আমার হেল্পিং হ্যান্ডের মেয়ে ওর মাকে খুব জ্বালাচ্ছিল, বাড়ি তো কাছেই, কান্না করতে করতে চলে এসেছে। ওকে একটু আপ্যায়ন করলাম। আপ্যায়ন পেয়ে ওর মাকে বলে কি আন্টি সব কাজ করে দিয়ে আসবে, আবার আমাকে মেহেদিও দেখালো। আবার আমি বারান্দায় চলে এলাম। আর এই পাশটা দেখেন, এখানে কিন্তু এখনও কোনো গরুই কোরবানি করা হয়নি। আমার গত কোরবানি ঈদের ভিডিওতে আমি প্রচুর কমেন্ট পেয়েছি যেন আমি আমার এলাকার চারপাশটা একটু বেশি বেশি দেখাই এবং এই ধরনের দৃশ্যগুলো একটু বেশি বেশি দেখাই। আর আমার সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য আমি কিন্তু কিছুক্ষণ পরপরই এই দৃশ্যগুলো দেখাচ্ছি। আমি আশা করছি আপনাদের ভালো লাগছে।
এদিকে ঘরে এসে দেখে ফাতেমাও চলে এসেছে, আর তাওহিদা ফাতেমা দুজনে ওদের কাজে লেগে পড়েছে। সেই সাথে বহু দূর থেকে আমার এক পরিচিত খালাম্মা এসেছেন, যিনি কিনা আমার বাপ দাদার আমল থেকে অনেক বছর আমাদের এলাকায় ছিলেন। তারপর উনি জায়গা জমি কিনে আমাদের এলাকা ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু ছোটবেলা থেকেই উনি আমাকে খুব বেশি আদর করতেন, আর তাই এখনও আমাদের এলাকায় আসলে আমার সাথে দেখা না করে উনি যান না। অনেকক্ষণ খালাম্মার সাথে গল্পগুজব করে কিন্তু বেশ ভালোই সময় কাটালাম। পুরনো মানুষের সাথে গল্পগুজব করতে ভালোই লাগে। খালাম্মাকে বিদায় দিয়ে আমি আবারও আপনাদেরকে আপনাদের পছন্দের দৃশ্য দেখাচ্ছি। তো আরও একটা গরুকে হচ্ছে গিয়ে এই মুহূর্তে শোয়ানো হচ্ছে কোরবানি করার জন্য। আর এইদিকে এই যে আমাদের গরু কিন্তু প্রায় মাংস কোপানো শুরু হয়ে গিয়েছে, কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। 4 তলার উপর থেকে আমি ভিডিওটা করেছি জুম করে ক্যামেরা। তো যাই হোক, উপর থেকে দেখাতে পারছিলাম না, তাই নিচে চলে এসেছি। আমাদের বাসাটা যেহেতু অনেক পুরনো, আমাদের কিন্তু বাসার নিচে গ্যারেজ নেই। যদি বৃষ্টি হয় তাহলে আমাদের প্রতিবেশীদের গ্যারেজে আমরা যাই, না হলে আমাদের এই গলির ভিতরেই কিন্তু এভাবে মাংস কাটা হয়। তো যাই হোক, আশেপাশে একদম রক্তাক্ত অবস্থা, তাই ক্যামেরাটা ঘুরিয়ে ভিডিওটা করা হচ্ছে। কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না উহাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এইভাবে তিনি ইহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন, যাহাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এর জন্যই যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন। সুতরাং তুমি সুসংবাদ দাও সৎ কর্মপরায়ণদেরকে। সূরা হজ আয়াত 37। সত্যিই তো, এই যে আমরা কোরবানি করলাম, এর রক্ত মাংস কোনো কিছুই কি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না? আমাদের নেক আমল, আমাদের তাকওয়া, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ তাআলার প্রতি আমাদের এই বিশ্বাস, আল্লাহকে খুশি করার জন্য, তার রাজি খুশির জন্য প্রিয় পশু কোরবানি, এই সব কিছুই তো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আর কেবলমাত্র আমাদের নেক আমল এবং তাকওয়া, এগুলিই আল্লাহ তাআলার নিকট পৌঁছবে। শুকরিয়া ওই মহান আল্লাহ পাকের, যিনি কিনা আমাদেরকে এই উত্তম রিজিকের সুবন্দোবস্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এদিকে তো আমাদের মাংসগুলো সব বানানো হয়ে গিয়েছে এবং মেপে ওপরে নিয়ে আসা হচ্ছে। আর এদিকে ওনারা অনেকক্ষণ ধরে কাজ করছে। ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম, বললাম একটু খেয়ে ঠান্ডা হয়ে নাও। আর খুবই হাসি খুশি আনন্দের সাথে কাজ করছে। একে একে আমাদের সব মাংস কিন্তু ঘরে নিয়ে আসা হয়েছে। তো ওনাকে আমি হালকা নাস্তা দিয়েছি, উনি নাস্তা করে নিচ্ছেন। আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে যে আসছিল শুধু বলছিল শুধু একটু কোল্ড ড্রিঙ্কস দিলেই চলবে, ঠান্ডা, কি আর করার। যাই হোক, আমি আর ফাতেমা কিন্তু কাজে লেগে পড়েছি। ফাতেমা যদিও আমার বাসায় এখন কাজ করে না, এক সময় করতো। ওর বাসায় ছোট বাচ্চা আছে, ও কোথাওই কাজ করে না, কিন্তু কোরবানি ঈদের সময় আমাকে এসে বলে যে আপু আমাকে কাজে নেবেন প্লিজ। তো আমরা দুজনে মিলে কিন্তু এখানকার কাজ করে নিয়েছি। আমাদের মাংসগুলো 3 ভাগ করা হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমরা আমাদের প্যাকেটিংয়ের কাজ শুরু করে দেব। এরই মাঝে আমার শাশুড়ি মা চলে এসেছে। মাকে আমি একটু সেমাই দিয়ে নিচ্ছি যে আপনি একটু হালকা নাস্তা করে দেন। মা আমার ভাসুরি ঘরেই ছিলেন, কিন্তু ঈদের দিন আমার এখানেই চলে এসেছিলেন। আর আমরা সবাই হাতে হাতে একসাথে কাজ করেছি। আর এটা আমরা সবসময় করে থাকি। আমরা যতই হেল্পিং হ্যান্ড নিই না কেন, আরও লোকও যদি নেই, আমরা কিন্তু আমাদের যে নিজেদের দায়িত্ব যেটা, সেটা কখনোই অবহেলা করি না। সেই দায়িত্বটা অবশ্যই আমরা পালন করে থাকি। আমার হাজব্যান্ড মাপামাপির দায়িত্বটা নিয়েছে, ও মাংস মেপে চেপে দিচ্ছে, আর আমরা সবাই প্যাকেটিংয়ের দায়িত্ব নিয়েছি। আর 3 ভাগ প্রসঙ্গে একটা কথা বলবো, যদি মাংস এখানে 3 ভাগ নাও করতাম, আমাদের একটা আইডিয়া হয়ে গিয়েছে যে আত্মীয় স্বজনের কোনটা, আমাদের কতটুকু রাখতে হবে, আর গরিব মানুষকে কতটুকু দিতে হবে, আর কয়টা প্যাকেট করব, কোথায় কোথায় দিব, নিজেরা কতটুকু রাখবো। যারা কাজ করে, যারা প্রতি বছর কোরবানি দেয়, এবং আমাদের যে ক্যারেটগুলো আছে সেগুলোর একটা মাপ, সব মিলে কিন্তু আমাদের ওই 3 ভাগের চাইতেও পাকাপোক্ত আইডিয়া মাথার ভিতরে আছে। আমরা খুব সুন্দর মতো এগুলো করে ফেলতে পারি। 3 ভাগ না করলেও আমাদের এই প্রবলেমটা হতো না, আর কিছুই হতো না। তো যাই হোক, এখানে সব কিছু গোছগাছ চলছে, প্যাকেটিং চলছে। আর যে উনি নিয়ে নিয়ে বের হচ্ছে, ও আবার সব জায়গা চিনে। আমি যদি বলি জানো কোথায় যেতে হবে, বলে আপু বলতে হবে না, আমি জানি। তো নিয়ে শুধু হাসি হাসি মুখ নিয়ে বেরিয়ে যায়, খুবই হাসি খুশি। আর ফাতেমা আবার সেভাবে কোনো কিছু চিনে না। আর ফাতেমার বাচ্চাটা ছোট, তো কিছুদিন আগেই বেবি হয়েছে, তো ওকে আমি এত বেশি হচ্ছে গিয়ে কোথাও পাঠাইনি। আমি বলেছি তুমি ঘরেই থাকো। তো এই যে আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। একদিকে প্যাকেটিং চলছে, আরেকদিকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় জায়গায় প্যাকেটগুলো পৌঁছানোর ব্যবস্থা করছি।
এখন আবার ফাতেমা আর তাওহিদা বেরিয়ে গেল, আমার ছেলেরাও মাঝে মাঝে প্যাকেট নিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে এখন আবার ওরা নিচ্ছে, মানে আসা যাওয়ার ভিতরেই। আর অনেক দূরে দূরে তো না, কিছু জায়গা দূরে যেখানে রিক্সায় করে আমার ছেলেদের যেতে হচ্ছে, আবার কিছু জায়গা আমাদের এলাকার ভিতরেই। আর তাই ওরা কিন্তু যাচ্ছে আর আসছে। যাই হোক, এখন আবার ওরা যাচ্ছে, আর দেখেন কোনো ক্লান্তি নেই। মানে আমরা এত পরিশ্রম এত কিছু, তারপরেও যেন আমাদের ভিতরে একটা আনন্দ উচ্ছ্বাস, আনন্দের সাথে কাজ করেছি সবাই। যাই হোক, এখন আমাদের খাওয়ার জন্য আমরা মাংস বসাচ্ছি। সব মশলা একসাথে দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে ম্যারিনেট করে ফেলছি। আমার মা সবসময় এভাবে রান্না করতো, বলতে এভাবে রান্না করবে এটা ভালো হবে। চুলায় বসালে নাড়াচাড়া করতেও তো কষ্ট, অনেক মাংস এক জায়গায় হলে, আর এভাবে রান্না করলে টেস্টও ভালো আসে। এখন থেকে মার প্রসেসটাই চালু করে দিয়েছি। আর সত্যি এভাবে মেখে ঝুঁকে একবারে বসিয়ে দিলে মাংসটা হয়ে যায়, নাড়াচাড়া এত কষ্ট হয় না। আমার হাজব্যান্ডে সেটা চুলায় বসিয়ে দিয়ে গেল। আর সব সময় আমাদের ঘরে মাংস নিয়ে আসার পরে অনেক প্যাকেট করে কিছু জায়গায় মাংস বিলি করে তারপর আমি ঘরে রান্নাটা বসাই। আর আমার হাজব্যান্ডের একদম পছন্দ না যে ঘরে মাংস নিয়ে আসা মাত্রই আমাকে চুলায় বসাতে হবে, এটাও একদম পছন্দ করে না, আমারও এটা পছন্দ না। আমাদের আবারও প্যাকেটিং শুরু হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছেন সবাই কত কষ্ট করছি, আর আনন্দের সাথে কষ্ট করছি। কিছু কষ্টের মধ্যেও আনন্দ আছে, যেমন কোরবানি ঈদের সময় যে আমাদের এই ঝামেলা বলে মনে হয় না, কেমন যেন একটা আনন্দ লাগে। এই যে সবাইকে দেওয়া থোয়া, লোকজন আসছে আবার যাচ্ছে, একটা অন্যরকম একটা আনন্দ। আর আমিও কিছুক্ষণ ওদেরকে সময় দিয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি, কারণ সবাইকে তো খেতে দিতে হবে, রান্নার খবরটাও তো রাখতে হবে। আমার সেই স্পেশাল মশলাটা দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। বিশ্বাস করেন, টাটকা মাংস, ফ্রেশ মশলা সকালে বানিয়েছি, মানে টেস্ট এবং ফ্লেভার সব কিছু একদম অসাধারণ। এমনিতেও তো গরু মাংস একটা আল্লাহ তাআলা দেওয়া অশেষ নিয়ামত, সব মিলিয়ে কিন্তু খুবই ভালো লেগেছিল খেতে। এরই মাঝে আমার ভাতিজা চলে এসেছে, ও এসে বলছে, পুপি আমার এখানে আসতে খুব ভালো লাগে, তোমাদের কাজকর্ম দেখতে, আমি বসে বসে দেখব। আমি বললাম দেখো, কোনো সমস্যা নেই। আর এখানে শেষ মুহূর্তের প্যাকেটিং চলছে। উনি দেখছেন যে লিস্টে কেউ বাদ পড়লো কিনা, বা আরও কাউকে যোগ করতে হবে কিনা, কেউ রয়ে গেল কিনা, সেই অনুযায়ী আমাদের সবগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে। আর আমরা কখনোই ওই হাতে করে মাংস দিই না, প্যাকেট করে রাখি, যে আসে একটা করে বা দুটো করে প্রয়োজন অনুযায়ী আমরা প্যাকেট দিয়ে দিই। আর আমাদের নিচে কোনো দারোয়ান নেই, আমাদের খুবই পুরনো বাড়ি, আমি আগেই বলেছি। ওই গেট নিচের খোলা থাকলে উপরের দিকেও মানুষ আসে, আমরা ওখান থেকে দিয়ে দিই, আমাদের কাছে ভালো লাগে। আর এখানে হচ্ছে ফাতেমা বাসায় যাচ্ছে, বলছে আপু আমারগুলো একটু গুছিয়ে রেখে আসি, ছোট বাচ্চাটাকে একটু খাইয়ে রেখে আসি। আমি বললাম যাও। আর আমাদের মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা পরিবারের সবাই মিলে একসাথে এক জায়গা থেকে মাংস টেস্ট করব, আমাদের কোরবানির গরুর মাংস। আলহামদুলিল্লাহ, মাংসটা তো খুবই মজার ছিল, খুব ভালো লেগেছে। আর একসাথে খাওয়াতে এটা টেস্ট যেন দ্বিগুণ মনে হচ্ছিল। এখানে আমার শাশুড়ি মা আছে, তার ছেলে আছে, আর আমি আছি, আমার 2 ছেলে আছে। সবাই মিলে কিন্তু খুব মজা করে মাংস খেলাম। আর ফাতেমা তো বাসায় গিয়েছিল, সাথে কিন্তু তাওহিদাও গিয়েছিল, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ওরা এখন ওদের বাড়িতেই আছে, বললো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওদের বাড়িতে ওদের সব কিছু গোছগাছ একটু একটু করে ওরা কিন্তু আবারও চলে এসেছে। এসেই যে আমার শাশুড়িমাকে নিয়ে মাংস কাটতে বসে পড়েছে, বললো আপু আমি গুছিয়ে দিচ্ছি, আপনি তো আবারও রান্না বসাবেন, তাহলে সুবিধা হবে, কেটে টেটে গুছিয়ে দিই। তা আমি বললাম ঠিক আছে। খুবই গল্প করে, হাসি খুশি থাকে আর কাজ করে, মানে বোঝাই যায় না যে এত পরিশ্রম করে। তো আবারও আমি মাংস এখানে নিয়ে চলে এসেছি, সব মশলা দিয়ে একসাথে করে আবারও এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আরও এক পাতিল মাংস আমি বসিয়ে দিচ্ছি। আর ঈদের দিন আমি সবসময় একটু বেশি রান্না করি, কারণ যারা নাকি আমার পুরনো ভিউয়ার্সরা আছেন, আমার কোরবানি ঈদের ভিডিও খুব পছন্দ করেন, তারা নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন। সেটা নিয়েও অনেকের প্রশ্ন আছে, আমি সেই উত্তরও দিব। তো যাই হোক, এই যে এটাও আমার একদম ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এটাও চুলায় বসিয়ে দিলাম। আর এইদিকে এই যে দেখেন, এই মাংসটা কিন্তু হয়ে গেছে। এরই মাঝে এখান থেকে সবার কিন্তু অনেকগুলো মাংস খাওয়া হয়ে গিয়েছে, তো 2 পাশে 2টা আছে। আর এইদিকে কিছু পিচ্চি পাচ্ছি এসেছে, যারা কিনা আমাদের গরুটাকে নিয়ে খুবই মাতামাতি করেছিল, ওদেরকেও একটু খুশি করে দিলাম। খুশি খুশি মন নিয়ে ওরাও বিদায় হলো। যাই হোক, সব কাজকর্ম কমপ্লিট করে ওরা ঘর মুছে নিয়েছে, আর আমরা এখন সবাই মিলে একসাথে খেতে বসেছি। ওদেরকে বলছিলাম যে তোমরা খাওয়া দাওয়া করে নাও, কিন্তু ওরা আমাকে ছাড়া খেতে বসবে না। বললো আপু আপনি না বসলে আমরাও বসবো না, আপনিও তো কিছু খাননি। তো আসলে খুবই কেয়ারিং ওরা, খুবই ভালো মনের মানুষ।
পরিবারের ছোট ছোট বাচ্চা পরিবার ফেলে রেখে ঈদের দিন এসে আমাকে সময় দিয়েছে, আমার সাথে রয়েছে, কোনো মুখ কালো করেনি। এবং আমি বলেছি যে হয়ে গিয়েছে, তাড়াতাড়ি খেয়ে তোমরা চলে যাও। বললো না আপু, আপনি যখন বসবেন একসাথে খেয়ে যাব, কোনো সমস্যা নেই। তো এই যে সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর এখানে আমরা খুব হাসাহাসি করছিলাম যে এবার ভাইয়া আমাদেরকে কি চমকটা দিল, মানে আমার ওনার কথা বলছিল, আমার হাজব্যান্ডের কথা, যে একটা খাসি নিয়ে আসলো। আমরা তো সবাই ভেবেছিলাম গরুই আনবে না, কারণ ভাইয়া তো কিছু বলে আনেনি। আমরাও তো ভয় পেয়েছিলাম যে আমরা কি এবার গরুর মাংস খাবো না। আর হঠাৎ করে হচ্ছে কি আবার যখন গরু আনা হলো, আমরা তো কত খুশি। এগুলি নিয়ে আমরা খুবই গল্পগুজব করছিলাম আর আনন্দ ফুর্তিতে ছিলাম, মজা করে খাচ্ছিলাম। তো আপনাদেরকে তো আমি বলেছিলাম যে এবার কি আমরা গরু কিনবো না, আমার কোরবানি ঈদের আমেজ পার্ট 1-এ। আসলে কি ইরফানের আবদার ছিল একটা খাসির, ঈদের বেশ কয়েকদিন আগেই বলেছিল। তো ওর বাবা কোনো উত্তর দেয়নি দেখে আমরা ভেবেছিলাম হয়তো বা খাসি আনবে না। তারপর যখন হঠাৎ করে আমাদের এলাকার একটা ছোটোখাটো হাট থেকে খাসি নিয়ে আসলো, তখন আমরা আবার ভাবছিলাম মনে হয় গরু আনবে না। এরকম একটা মানে কি বলবো কনফিউশনে ছিলাম আমরা, মানে খুব পরবর্তীতে মজা করেছি এটা নিয়ে। এখন ফাতেমা আর তাহিদও হাসছিল যে আপু এবার ভেবেছিলাম আমরা মনে হয় গরুর মাংসই খেতে পারবো না। তো যাই হোক, এইভাবে অনেক আড্ডা আলাপনের মধ্যে দিয়ে আমাদের খাওয়া দাওয়া আমরা শেষ করলাম। আর আমার সাথে ওরা যেমন ফ্রি আবার লাজুকও, নিজের হাতে নিয়ে খায় না, আমারই বেড়ে বেড়ে দিতে হলো। তো ফাতেমার খুব তাড়াহুড়াই ছিল, আমি বললাম দাঁড়াও দাঁড়াও একটু ডেজার্ট খেয়ে যাও। কোথায় যাচ্ছ? বললো আপু ছোটো বাচ্চা। তো তাওহিদা তো আছে, ফাতেমাকে আমি বিদায় দিয়ে দিচ্ছি। আসলে ওর বাচ্চাটা অনেক ছোট, তো তাও তো অনেকক্ষণ সময় ছিল। তো ওকে আমি বললাম যে যাও আবার এসো। তো কোরবানি ঈদ ছাড়াও মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যায়। আর আমি এত কেন রান্না করি সেই প্রশ্নের উত্তরটা এখন দেই। কোরবানি ঈদের দিন আমি প্রচুর মাংস রান্না করি, সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। কারণ ঈদের দিনে যে ফ্রেশ মাংসটা আছে ওটা রান্না করে আমার সবার বাড়িতে খাবার পাঠাতে খুব ভালো লাগে। ওই ফ্রিজে রাখার পরে কিন্তু মাংসর টেস্ট চেঞ্জ হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। প্রচুর পরিমাণে মাংস রান্না করব, সব আত্মীয় স্বজনের বাসায় পাঠাবো, যাদের বাসায় একেবারে না দিলেই নয়, যেখানে আমি প্রতি বছর দিয়ে থাকি, এটা আমি মিস করি না, সবখানে আমি খাবারটা পৌঁছে দিব মাংসর পাশাপাশি। এটা আমি আমার একটা দায়িত্বের মধ্যে নিয়ে নিয়েছি যে এটা আমাকে দিতেই হবে। আর এই জন্য প্যাকেটিং করেছি। এদিকে হচ্ছে কি তাওহিদার খাবারটা রেডি আছে, আর আমার ছেলেকেও আমি এক জায়গায় পাঠাচ্ছি যে ওর সাথেই চলে যাও, ও ওর বাসায় চলে যাবে আর তুমি ওখানে খাবারটা দিয়ে আসবে। তো আমার কাছে হলো যে আমি পরবর্তীতে যদি মাংস থাকে অবশ্যই রাখবো না কেন, আর যদি না থাকে তাতে আমার আফসোস নেই, কিন্তু রান্না আমাকে বেশি করতেই হবে। আমি একসাথে প্রচুর মাংস রান্না করি এবং সবার সাথে ভাগ বাটোয়ারা করে তারপর আমি ঈদের দিনের খাবারটা খেতে পছন্দ করি। আর বিশেষ বিশেষ কিছু আমার জায়গা আছে, সেখানে আমাকে খাবার দিতেই হবে। এই মুহূর্তে আরও এক জায়গার পার্সেল রেডি হচ্ছে, সেটা হচ্ছে রেদনের বাবা কস্টেপ মেরে দিল, কারণ যদি তরকারিটা পড়ে যায় এটা একটু দূরে যাবে, এর জন্য। তো আমার ছেলে কিন্তু বেরিয়ে গেল আবারও এই খাবারটা পৌঁছে দেওয়ার জন্য। আর এদিকে আমি আরও কিছু খাবার বেড়ে নিয়েছি, তো এই যে দেখতে পাচ্ছেন। এই জন্য কিন্তু আমার খিচুড়ি বলেন মাংসই বলেন প্রচুর রান্না করতে হয়। আপনাদের সবাইকেই আমি বলেছিলাম আমার মেজু খালাম্মা আমার বাড়ির পাশে থাকে, তো এই হচ্ছে আমার মেজু খালাম্মার বাসা। আমরা কিন্তু এরকম জানালা দিয়ে খাবার আদান প্রদান করি। তো আমার খালাম্মাকে একটু খাবার দিচ্ছি। আর রেদওয়ান না ঘুমেছিল, আমি যে ভিডিও করছি এটা ও জানে না, তো ও ঘুমন্ত অবস্থায় নড়াচড়া করছে। ভিডিওটা দেখলে তো আমার খবর আছে। তো যাই হোক, এত কাজের মাঝখানে আত্মীয় স্বজন যদি পাশে থাকে, আবার সেই ফাঁকে ফাঁকে একটু গল্প গুজব করা, বাসায় গেস্ট আসলো তাদের সাথে গল্প করা, আসলে এত পরিশ্রমের মধ্যেও না সময়টা ভালোই কেটে যায়। তো আমার মেজু খালাম্মাকে খাবারটা দিয়ে আসলাম, আর এখন আবার এখানে যে গুছিয়ে নিলাম খাবার। এই খাবারটা হচ্ছে আমি আসিফের জন্য পাঠাচ্ছি, কারণ আসিফ তো আপনারা সবাই জানেন যে ও এখন নৌবাহিনীতে ট্রেনিংয়ে আছে। তো ওই জায়গায় হচ্ছে গিয়ে ও ছুটিতে এসেছে, তো ওর জন্য আমি এখানে খাবার পাঠাচ্ছি। রেদন আবার ওখানে যাচ্ছে, ও ঘুমেছিল, ওর ট্রেনে তুলে তারপর পাঠাচ্ছি। আর এই হচ্ছে আমার বর্তমান তরকারি বাতিলের অবস্থা। এটা তো একদম প্রায় শেষ বললেই চলে। আর এখান থেকেও খাওয়া হয়েছে, দুইটাই টেস্ট করা হয়েছে, এটাও কমে যাচ্ছে। তো এর জন্য বুঝতে পারলেন তো যে আমার কেন এত বেশি রান্না করতে হয়। তো এর জন্য আমি মাংস রাখতে না পারলেও আমার আফসোস নেই, রান্না করে আমার সবাইকে দিতে হবে, এটাই আমার বড় কথা। তো এই যে আমার এক পরিচিত ফুপ্পু, উনি এসেছেন। আর এই এলাকায় ওনার অনেক আত্মীয় স্বজন আছে, এখানে আসলে উনি আমার সাথেও দেখা করেন। তো বলছিল যে কিছুই খায়নি, শরীরটা বেশি একটা ভালো না। বলছিল মা এমনও হতে পারে পরের বছর হয়তো বা তোমার সাথে দেখা নাও হতে পারে, শরীরের অবস্থা ভালো না। তা আমি বলছিলাম না, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, নেক হায়াত দান করুক, আপনি বেঁচে থাকেন, যেন পরের বছর আপনার সাথে আমার দেখা হয়। এই মানুষগুলো আসলে স্মৃতি হিসেবেই আমার এই ভিডিওতে রয়ে যাবে।
তো যাই হোক, অনেকটা সময় পার হয়েছে, একদম বিকেলবেলা 5:30 নাগাদ ওই সময় হচ্ছে গিয়ে আমাদের খাসি জবাই দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই কোরবানিটাও কবুল করে নিক। আর আমাদের যে মানুষগুলো সবাই কেমন জানি হাসি খুশি, তো আমার জীবনে হাসি খুশি মানুষেই ঘেরা। ভালো হয়েছে যে মুখ কালো কোনো মানুষ নেই, তো ওনারাও হাসি মুখেই কাজ করলো। আর এখন এই যে খাসির মাংসটা বানানো হচ্ছে। আমাদের গরু যে কষাই দিয়ে বানিয়েছিলাম, ওনাদের এত সময় ছিল না দেখে ওনাদেরকে দিয়ে আমরা খাসিটা বানাইনি। আমরা খাসি আবার আমাদের পরিচিত লোক করে দিয়েছে। তো এই তো খাসিও হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমরা সব প্যাকেটিংয়ের কাজ করছি, তো এটাও আপনাদের সাথে একটু একটু শেয়ার করে দিলাম। এই ছিল আমার পুরো কোরবানি ঈদের ভিডিও। আমার যারা কোরবানি ঈদের ভিডিও আলাদা দর্শক কিছু আছে যারা খুব বেশি পছন্দ করেন, ওনারা বলেছিলেন যে আমি যেন ভিডিওটা অনেক বড় করি এবং A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। কতটুকু পেরেছি আমি জানি না, কিন্তু ভিডিওটা কিন্তু আমি বেশ বড় করেছি, চেষ্টা করেছি এইটুকুর ভিতরে আপনাদেরকে সব কিছু দেখানোর। তো আপনাদের মন মতো হয়েছে কিনা সেটা তো আমি আপনাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো, তবে আমি আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানকার প্যাকেটিংয়ের কাজও শেষ, এগুলোও আমি এখানে গুছিয়ে নিলাম। প্যাকেটিং শেষ করে আমার যতটুকু রাখার রেখেছি এবং যেখানে যেখানে পাঠানো দরকার ছিল সেখানেও পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরের কাজে লেগে পড়েছি। যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দিব সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান। আর যারা ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার হেল্পিং হ্যান্ড আমার ঘর মুছে দিয়ে গিয়েছে, কিন্তু আমি একটু শুচিবাই আছি। তো যতক্ষণ আমার পায়ে আঠা আঠা একটা ফিল হয়, সে আমার ঘর নিজের হাতে না মুছলে আমার ভালো লাগে না। আর তাই হালকা কুসুম গরম পানি করে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে আমার সব ঘরগুলো আমি মুছে নিচ্ছি। আসলে ভিডিও বড় তো করাই যায়, ভিডিও ভয়েস দিতে গেলে কিন্তু গলা শুকিয়ে যায়, খুবই খারাপ লাগে। জানি না কতটুকু কি বলেছি কি করেছি, হয়তো বা অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ সেগুলো একটু ইগনোর করে যাবেন, একটু মানিয়ে নেবেন। আর এই যে এখন আমি ঘর মোছার কাজ করছি, তো দেখতে দেখতে কিন্তু প্রায় রাত 8টা 8:30টার মতো বেজে গিয়েছে সব কিছু গোছগাছ করে, যেই কাজগুলো করতে করতে। আর যত রাত হোক না কেন, কোরবানিতে যত ধকল আমি সারাদিন পোহাই না কেন, রাতের বেলা আমার ঘর মুছতেই হবে, পরিষ্কার করতেই হবে। নিজের হাতে না করলে আমি শান্তি পাই না। আর এদিকে হচ্ছে গিয়ে রেদনের বাবা খুবই টায়ার্ড, ও শুয়ে আছে, আর আমি হচ্ছে মোছামুছি করছি। মাঝে মাঝে বলছে আমাকে যে আর পরিশ্রম করো না, তারপরের দিন কিন্তু একদম বিছানায় পড়ে থাকবে। তা আমি বললাম না, এতটুকু করি, পড়ে থাকলে তারপর না হয় দেখা যাবে, কিন্তু কাজটা তো শেষ করতে হবে। তো আমার মতো কে কে এমন শুচিপাই আছেন কমেন্ট করে জানাবেন। মোছামুছি শেষ করে আমি শাওয়ার নিয়ে নিয়েছি। এরই মাঝে আমার শাশুড়ি মা বললো আমাকে একটু খেতে দিয়ে দাও। মা কিন্তু ওই যে মাংস খেয়েছে, একটু সেমাই, একটু পুডিং খেয়েছে, আর দুপুরে কিছু খাইনি। সো মাকে আমি এখন খাবারটা দিয়ে দিচ্ছি। এরই মাঝে হীরা এসেছিল, হীরা ছেলেকে নিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গিয়েছে। ভিডিও করতে আর ইচ্ছা করছিল না, তাই করিনি। খেতে বলেছিলাম, খাইনি, তো ওদের খাবারটা আমি এখানে গুছিয়ে নিলাম। তো মাকে আমি বললাম যে মা আপনি কি একটু হীরার ঘরে যাবেন? মা বললো হ্যাঁ, আমি এখন ওখানেই যাবো ওর বাচ্চাটাকে দেখতে। আমি বললাম খাবারটা একটু নিয়ে যাবেন। তো হীরা হচ্ছে আমার বড় ননাসের মেয়ে, আমাদের বাসারই দোতলায় থাকে। মাও চলে গিয়েছে। আর এখন হচ্ছে গিয়ে আমার ছেলেদেরকে দেখেন সারা দিন পরিশ্রম করে আমার সোনামানিকরা কিভাবে ঘুমাচ্ছে, আমার বাপধনেরা। তো মা হিসেবে এটা তো আমার দায়িত্ব। আমি যত পরিশ্রম করি না কেন, যাই করি না কেন, রাতের বেলা অবশ্যই আমি এটা চেক দেই ওরা কি হাল হাকিকতে আছে, কিভাবে ঘুমিয়েছে, কি অবস্থায় আছে, শরীর ঠিক আছে কিনা। তো ওদেরকে আবার একটু ঠিকঠাক করে দিলাম। দেখেন এত বড় হয়েছে, কিন্তু মানে সেই ছোট বাচ্চাদের মতো। যদিও সন্তানরা যত বড়ই হোক না কেন, মায়ের কাছে তো সেই ছোট্টটিই থাকে, তাই না? দেখ এবার একটা শান্তিতে ঘুম দেখ, ওদেরকে আর বিরক্ত করব না। শেষ হয়ে গেল ত্যাগের মহিমায় উজ্জীবিত ঈদুল আজহার আমেজ। গরু কেনা থেকে আমাদের ঈদের দিন A to Z ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।